জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি আমি সিউল আহমেদ। বন্যার 5 দিন পর কমতে শুরু করেছে পানি, তবে এখনও পুরোপুরি দুর্ভোগ কমেনি বন্যা দুর্গতদের। ফেনীতে কমতে শুরু করেছে বন্যার পানি, বেশ কিছু এলাকায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 4 দিন ধরে যান চলাচল বন্ধ। এতে পথেই নষ্ট হচ্ছে আদা পেঁয়াজ সহ পচনশীল বিভিন্ন পণ্য, যার প্রভাব পড়ছে বন্দরের আমদানি রপ্তানিতে। অন্যদিকে 2 দিন বন্ধ থাকার পর ফের ভারী বর্ষণের কবলে নোয়াখালী ও কুমিল্লা। এছাড়া উজান থেকে এখনও নামছে ঢলের পানি। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। আশ্রয় কেন্দ্রে বাড়ছে বন্যা দুর্গতদের ভিড়। পর্যাপ্ত নৌকা ও স্পিডবোটের অভাবে ব্যাহত হচ্ছে আটকা পড়াদের উদ্ধার কার্যক্রম। ফেনীতে বন্যার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বন্যা কবলিতদের। ফেনী থেকে কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন বেলায়েত হোসাইন। ফেনী শহরে গতকালের চেয়ে পানি কিছুটা কমেছে এবং পানি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। তবে যে বিষয়টি সবচেয়ে উদ্বেগের সেটি হচ্ছে গোটা ফেনীবাসী, ফেনী শহরবাসীর এখন সবচেয়ে বেশি যেটির জন্য হাহাকার সেটি হচ্ছে সুপেয় পানি। তাদের এই মুহূর্তে খাবারের সংকট থেকেও পানির সংকট কিন্তু তীব্রতা ধারণ করেছে। তারা বলছেন, তারা হাহাকার করছেন যে কেউ যদি একটু বিশুদ্ধ পানি তাদেরকে এনে দিত তাহলে সেটি তাদের জন্য অনেক আনন্দের হতো। আর গোটা ফেনীর শহরের কোথাও কোথাও এখন রাস্তা দেখা যাচ্ছে, আবার কিছু কিছু অঞ্চল একেবারে এখনও তলিয়ে যাওয়া অবস্থায় কিন্তু রয়েছে। তবে আসার বিষয় হচ্ছে গতকাল পর্যন্ত কিন্তু কিছু কিছু জায়গায় বুক পরিমাণ, গলা পরিমাণ কিংবা মাথার উপর পর্যন্ত পানি ছিল, সেগুলোতে এখন পানি নেমে কোমর পর্যন্ত চলে এসেছে। ভারতের ত্রিপুরা রাজ্যের লাগোয়া যেই 3টি উপজেলা ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, এই 3টি উপজেলাতেই কিন্তু প্রথমে বন্যার প্লাবন শুরু হয়েছে এবং সেগুলোতে আমরা এমনও চিত্র দেখেছি যে কোথাও কোথাও দোতলা ভবন 2 তলা পর্যন্ত পানি উঠে গিয়েছে এবং সেই অবস্থার কিছুটা উন্নতি সেই সমস্ত উপজেলা হচ্ছে। তবে এখন যেই উপজেলাগুলোর অবস্থা অবনতি হচ্ছে সেটি হচ্ছে ফেনীর সোনাগাজী এবং দাগনভূঞা, সেই এলাকাগুলোতে এখন প্লাবিত বেশি হচ্ছে এবং সেখানকার পরিবেশ আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। পাশাপাশি সেই পরিবেশ অবনতির দিকে যাওয়ার পাশাপাশি কিন্তু নোয়াখালী, লক্ষ্মীপুরের দিকেও কিন্তু পানির ঢল এদিক থেকে নেমে যাচ্ছে। অর্থাৎ ফেনী সদর থেকে যে পানিগুলো নেমে যাচ্ছে সেগুলো কিন্তু ফুলগাজী, দাগনভূঞা হয়ে কিন্তু নোয়াখালীর দিকে গিয়ে সেখানে গিয়ে প্লাবিত হচ্ছে। সব মিলিয়ে ফেনীবাসীর মধ্যে এখনও যেই নাজুক পরিস্থিতি সেটি এখনও রয়েছে এবং এখানে যেই বিষয়টি সবচেয়ে উদ্বেগের, যেটি আশঙ্কার, সেটি হচ্ছে যে অনেক এলাকার মানুষ, অলিগলির মানুষ, ভিতরকার যারা এলাকায়, যে সমস্ত এলাকায় গাড়ি প্রবেশ করা সম্ভব না, সেখানকার মানুষ অনেক দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছে, পানির অভাবে আছে। তারা বলছেন যে কিছু কিছু জায়গায় অনেকবার ত্রাণ দেওয়া হয়েছে কিন্তু তাদের অনেকগুলো এলাকায় এখনও ত্রাণ সেভাবে পৌঁছেনি। তবে ফেনীতে যেই থেকে থেকে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি দেখলে কিন্তু ফেনীবাসী আতঙ্কিত হয়ে পড়েন যে আসলে এই বৃষ্টির পানি আবারও ফেনীতে পানি বাড়তে পারে কিনা, এই ধরনের আশঙ্কা তারা করছেন। যদিও বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হচ্ছে যে পানি আস্তে আস্তে কমতে পারে। সব মিলিয়ে ফেনীর অবস্থা আগের থেকে কিছুটা উন্নতির দিকে গেলেও স্বাভাবিক অবস্থায় কিন্তু এখনও ফিরে আসেনি। ফেনীবাসী এখনও উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যেই তারা জীবনযাপন করছেন। এই ছিল এখনকার মতো ফেনী শহরের আমার কাছে সর্বশেষ। বন্যা দুর্গতদের জন্য টিএসসিতে চলা গণত্রাণ কর্মসূচিতে একটি কাভার্ড ভ্যান ভর্তি খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা পাঠিয়েছে সিটি গ্রুপ। রোববার দুপুরে সিটি গ্রুপ 1000 পিস বিশুদ্ধ পানির বোতল, পাশাপাশি কেক, বিস্কুট, মুড়িসহ বেশ কিছু পণ্য নিয়ে টিএসসিতে আসে। এ সময় সিটি গ্রুপের অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতা যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তার সাথে সিটি গ্রুপের একাত্মতা জানাতেই তাদের এই প্রচেষ্টা। এছাড়াও বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় সিটি গ্রুপের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা চলমান রয়েছে এবং সংকট চলাকালীন পুরো সময় তাদের এই সহায়তা অব্যাহত থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তার সাথে সহযোগিতা, সহমর্মিতা এবং একাত্মতা ঘোষণা করে সিটি গ্রুপের এই প্রচেষ্টা। এছাড়াও আমরা বন্যা কবলিত প্রতিটি জেলায় মাননীয় জেলা প্রশাসকের সমন্বয় করে সিটি গ্রুপ প্রতিদিনই চাল, ডাল, তৈল, লবণ, পানিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রেরণ করা অব্যাহত রেখেছে।
বাংলাদেশে সবুজ জ্বালানির প্রয়োজনীয়তা মেটাতে সহযোগিতার জন্য সোলার প্যানেল প্ল্যান্ট স্থাপন করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দেশটির বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সাক্ষাতে বেইজিং ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে চীনকে বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বানও জানান ডক্টর ইউনূস। এছাড়া প্রযুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও কৃষিতেও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের চীনা সহায়তা অব্যাহত রাখারও অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের শর্তগুলো পরিপালন করতে পারলে পোশাক খাতে জিএসপি পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে তিনি একথা জানান। রোববার দুপুরে সচিবালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভের সাথে পোশাক খাতে রপ্তানি সুবিধা নিয়ে আলাপ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ ছিল, সেসব বিষয়ে আলোচনা হয়েছে, যা দ্রুত সমাধান হবে বলে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাভেটকে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সিস্টেমটা হলো এগুলো প্রতিপালন না করলে হাইয়েস্ট লেভেলে ওরা কংগ্রেস যে আছে, সেনেট আছে, ওরা কিন্তু সহযোগিতা করবে না। এখানে বলে দিলাম, একজন বক্তৃতা দিয়ে দিলাম, এখানে হবে না ওই শর্ত। এবং আমরা জানি কি সেগুলো খুব ডিফিকাল্ট না, আমাদের দিক থেকে বিষয়টা। দলীয় লেজুরবৃত্তি থেকে ব্যবসায়ী সংগঠনের মুক্তি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিকেএমই এর নতুন সভাপতি মোহাম্মদ হাতেম। এখন টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এলসি ও এনবিআর আইন যা ইতিমধ্যে আছে তা বাস্তবায়ন করা জরুরি। কোনো দলীয় লেজুরবৃত্তি যেন বা রাজনীতির কোনো যেন সংশ্লিষ্টতা এই ট্রেড বডির মধ্যে না থাকে, সেই প্রত্যাশা আমার থাকবে। এবং এই জন্য সরকার থেকে শুরু করে সকলের সহযোগিতা আমরা প্রত্যাশা রাখি। এই সেক্টরের যে ব্যাংকিং খাতে যে চরম অব্যবস্থাপনা রয়েছে, বিশেষ করে আমাদের আমদানি রপ্তানি এলসি খোলার ক্ষেত্রে নানা রকমের সংকট আমাদের উদ্যোক্তাদের রয়েছে, এইগুলি নিয়ে কাজ করব। আনসারদের 6 মাসের বিশ্রাম প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর চৌধুরী। রোববার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আনসারের চাকরি জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিবেচনা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আনসার বাহিনীর সদস্যদের জাতীয়করণের দাবি পর্যালোচনার জন্য 19 সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটি 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিলে তার উপরে ভিত্তি করে জাতীয়করণের সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুতির ভিত্তিতে আন্দোলন স্থগিত করে সবাইকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী আনসার সদস্যদের সমন্বয়ক নাসির মিয়া। সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে, ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ের বসে একটা সিদ্ধান্ত নিব। আমরা আপাতত আন্দোলন স্থগিত করতেছি, মানে একবারে বিলুপ্তি ঘোষণা করতেছি না বা করতেছি না, আন্দোলন হচ্ছে স্থগিত। যারা আন্দোলনরত আছে সবাই সবার কর্মস্থলে ফিরে যাবে এবং কর্মবিরতি প্রত্যাহার করে সবাই সবার অবস্থানে চাকরিতে নিয়মিত রিটু করবেন। এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। 2015 সালে 20 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে শেখ সেলিম, শেখ হেলাল, অভিনেতা জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম সহ 50 জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলা করেন। আদালত
তে বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানায় পুলিশকে এজাহার হিসাবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এই মামলায় কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, নিক্সন চৌধুরী, সাইদ খোকন সহ আরও আওয়ামী লীগের শীর্ষ নেতারা রয়েছেন। মামলার বাদী ও আইনজীবী জানান, নানা চাপে এতদিন মামলা করতে পারেননি তারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ন্যায় বিচারের আশায় আইনের দ্বারস্থ হয়েছেন বলেও জানান তারা। প্রায় 50 জন আসামি হয়েছে। শেখ সেলিম, শেখ হেলাল, সাবির হোসেন চৌধুরী, ব্যারিস্টার ফজলে তাপস, শাবান মাহমুদ, জায়েদ খান সহ আরও অনেকে এই মামলার আসামি হয়েছেন, আসামি করা হয়েছে। মামলাটি আজকে রুজু করা হয়। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে নেয়। পরবর্তী তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শেখ হাসিনা সরকার দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যার কারণে আদালত, পুলিশ, সংবাদ মাধ্যম ও অর্থনৈতিক অবস্থা ধ্বংসের মুখে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, যার ফল এখন আমরা দেখছি যে পুলিশ প্রশাসন একদম পুরোপুরি ভেঙে গেছে, আদালত প্রায় ভঙ্গুর অবস্থা। এই একটা আপনার মিডিয়া একটা জোর করে চাপিয়ে দেওয়া সমস্ত নীতিগুলো, তাদের চাপগুলো সব মিলিয়ে মিডিয়াকে একটা দলীয় মিডিয়ায় পরিণত করবার চেষ্টা চলেছে। বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছেন, এসে কথা বলেছেন যে তারা এই পানির সমস্যার সমাধান করার জন্য, যে বিশেষ করে আপনার যে 54টি অভিন্ন নদী রয়েছে, সেই অভিন্ন নদীগুলোর পানির বন্টনের ব্যাপারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি। দেশের মানুষের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন। দেশের পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যার মানবিক সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, এটি মানব সৃষ্ট একটি দুর্যোগ, এর বিরুদ্ধে সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে। কয়েকটি উপজেলায় প্রায় 8 লাখের মতো মানুষ পানিবন্দী রয়েছে বলেও জানান তিনি। ভারত পানি ছাড়ার আগে বাংলাদেশকে আগে থেকে সতর্ক করা উচিত ছিল বলে জানান তিনি। ব্রিফিং থেকে জানানো হয়, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ত্রাণ কেন্দ্র খোলা থাকবে। এ সময় সবাই এখানে ত্রাণ সামগ্রী দিতে পারবেন। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসটি ত্রাণ কেন্দ্র সংগ্রহের জন্য খোলা থাকবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব অজয় জয় সহ একাধিক ব্যক্তির নামে আরও 6টি হত্যা মামলা নিতে বিভিন্ন থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে যাত্রাবাড়ি থানায় 3টি, উত্তর পশ্চিম তেজগাঁও এবং হাতিরঝিল থানায় 1টি করে হত্যার ঘটনা রয়েছে। ছাত্র আন্দোলনের সহিংসতায় বিভিন্ন সময় প্রাণ হারানোর পরিবারের সদস্যরা এসব মামলা আবেদন করেন। রোববার দুপুরে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসব মামলা নিতে থানাগুলোকে নির্দেশ দেন। আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ একাধিক সদস্য রয়েছেন। মামলা দায়ের শেষে আইনজীবী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে, যেখানে তাদের পরিবারের সদস্যরাও প্রাণ হারিয়েছেন। যত বড় ব্যক্তি হোক, আইনের আওতায় এনে স্বজন হত্যার বিচারেরও দাবি জানান তারা। এখন চারদিক থেকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর আরও একবার ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। ফ্রান্সের বোর্গেট বিমানবন্দর থেকে আটক করা হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরফকে। স্থানীয় সময় শনিবার রাতে আজারবাইজান থেকে ব্যক্তিগত বিমানে ফ্রান্সে নামার পরই 39 বছর বয়সী এই ধনকবুরকে আটক করে ফরাসি পুলিশ। ক্রিপ্টোকারেন্সি লেনদেনে অস্বচ্ছতা, মাদক চোরাচালান সহ টেলিগ্রামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সার্চ ওয়ারেন্ট জারি ছিল রুশ বংশোদ্ভূত পাভেলের বিরুদ্ধে। পুতিন প্রশাসনকে গ্রাহকদের তথ্য দিতে অস্বীকৃত জানানোয় আইনি জটিলতায় পাভেলকে ছেড়ে দিতে হয় রাশিয়ার ফেসবুক খ্যাত ভিকের সিওর পদ। এরপর থেকে স্বেচ্ছা নির্বাসনে ফ্রান্সে বসবাস করছেন পাভেল দুরফ।
যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হলেও গাজায় আগ্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার একদিনেই প্রাণ গেছে ৭০ জনের বেশি নিরীহ ফিলিস্তিনির। এতে প্রাণহানির সংখ্যা ৪০,৩০০ ছাড়িয়েছে। ইসরায়েলি বাহিনীদের দেইর আল বালার দিকে ট্যাঙ্ক ও বুলডোজার দিয়ে অগ্রসর হওয়ায় 2 দিনে গাজার কেন্দ্রীয় শহরটি ছেড়ে পালিয়েছেন 1 লাখের বেশি অসহায় মানুষ। অথচ যুদ্ধ অবসানের জন্য মধ্যস্থতামূলক আলোচনায় যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে গেছেন হামাসের এক শীর্ষ প্রতিনিধি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছেন দেশটির হাজার হাজার মানুষ। গাজায় বন্দীদের মুক্তি নিশ্চিত ও যুদ্ধবিরোধী চুক্তি বাস্তবায়নে দাবি তাদের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/m/tv.এখন। ইউটিউবে এখন টেলিভিশনে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।